আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ডাক্তার আরিফ। আপনাদের সবাইকে স্বাগতম ডক্টর আরিফ পোল্ট্রি একাডেমিতে। আজকের লেকচারে আমরা আলোচনা করব পোলট্রিতে হিট স্ট্রেস কীভাবে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে, কীভাবে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কোষ, মাইটোকন্ড্রিয়া ও ইমিউন সিস্টেমের ক্ষতি করে এবং কীভাবে এই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হয়। যদি আপনারা হিট স্ট্রেসের সেলুলার মেকানিজম সহজভাবে বুঝতে চান তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব ক্যালসিয়ামের জার্নি, কীভাবে ব্লাড থেকে সেলে যায়, সেলের সাইটোপ্লাজম অর সাইটোসল, সেখান থেকে কীভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, সেখান থেকে কীভাবে মাইটোকন্ড্রিয়াতে যায়। ব্লাডে যে ক্যালসিয়াম আছে সেটা সেল মেমব্রেন ক্রস করে সেলের সাইটোপ্লাজমে ঢুকে কয়েকটা চ্যানেলের মাধ্যমে। প্রথম যে চ্যানেলটা আসে সেটা হলো ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এটা নর্মালি বন্ধ থাকে। যখন সোডিয়াম চ্যানেল কিছু সিগন্যালের কারণে খুলে যায়, সোডিয়াম যখন সেলের ভিতরে ঢোকে তখন মেমব্রেন ডিপোলারাইজেশন হয়, তখন এই চ্যানেলটা খুলে যায়। তখন ক্যালসিয়াম ব্লাড থেকে সেল মেমব্রেন ক্রস করে এই চ্যানেলের মাধ্যমে সেলের সাইটোপ্লাজমে চলে আসে। সেকেন্ড চ্যানেল হচ্ছে রিসেপ্টর অপারেটেড চ্যানেল। এই চ্যানেলটা যখন কোনো ধরনের হরমোন বা লাইগেন এসে এই রিসেপ্টরে বাইন্ড করে তখন এই চ্যানেলটা খুলে যায়, এর মাধ্যমে তখন ক্যালসিয়ামগুলো সেলের সাইটোপ্লাজমে চলে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে আলোচনার বিষয় সেটা হলো এই চ্যানেল স্টোর অপারেটেড ক্যালসিয়াম এন্ট্রি। এটা কিভাবে তার কার্যকলাপ পারফর্ম করে। এটা নর্মালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যখন ক্যালসিয়ামটা কমে যায়, তার লুমেনের ভিতরে যে ক্যালসিয়াম যখন কমে যায় তখন এই লুমেনে সেন্সর থাকে ক্যালসিয়াম কমে যাওয়ার, এটা হলো STIM1 STIM1। এটা তখন সে যখন বুঝতে পারে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনে ক্যালসিয়াম কমে গেছে তখন সে সেল মেমব্রেনের দিকে আগাতে থাকে। সেল মেমব্রেনে আসে হচ্ছে ORAI1। ORAI1কে সে বলে যে আমার লুমেনের ভেতরে ক্যালসিয়াম কমে গেছে, তুমি চ্যানেল ওপেন করো, ক্যালসিয়াম ব্লাড থেকে সেলের ভিতরে ঢুকাও। এভাবে এই স্টোর অপারেট ক্যালসিয়াম এন্ট্রি পারফর্ম করে। আদার্স কিছু পাথওয়ে আছে যেমন ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল, এর মাধ্যমেও কিছু ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কীভাবে ঢুকে? সাইটোসলের যে ক্যালসিয়ামগুলো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মূলত ঢুকে যে সার্কা পাম্প আছে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম এটিপিএস, এটিপি ডিপেন্ডেন্ট একটা পাম্প। এই পাম্পের মাধ্যমে ক্যালসিয়ামটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লুমেনে ঢুকে। ঢোকার পরে তাহলে এখান থেকে কীভাবে বের হয়? এখান থেকে বের হয় মূলত দুটো চ্যানেলের মাধ্যমে, একটা IP3R রিসেপ্টর আর একটা হচ্ছে রায়ানোডিন রিসেপ্টর। IP3R রিসেপ্টর আর রায়ানোডিন রিসেপ্টর দুইটাই নর্মালি ক্লোজড থাকে, তবে রায়ানোডিন রিসেপ্টর কিছু অংশ বা অল্প পরিমাণে একটু খোলা থাকে। IP3 রিসেপ্টর এটা পুরোটাই ক্লোজ থাকে। তাহলে এটা অ্যাক্টিভেটেড কীভাবে হয়? নর্মালি IP3R এই রিসেপ্টরটাকে অ্যাক্টিভেট করে। কীভাবে করে? যখন হিট স্ট্রেস হয় তখন এই IP3টা কীভাবে তৈরি হয়? সেল মেমব্রেনে যে ফসফোলিপিডটা আছে এই সেল মেমব্রেনের ফসফোলিপিডের একটা অংশ যেটা PIP2 বলা হয়, এই PIP2টা ভেঙে এই IP3 ইনোসিটল ট্রাইফসফেট তৈরি হয়। পাশাপাশি DAG নামে একটা প্রোডাক্ট তৈরি হয়। DAGটাও লিপিড সলিউবল, এই জন্য সেল মেমব্রেনে সে থাকে, আর IP3টা ওয়াটার সলিউবল, এই জন্য সে সাইটোপ্লাজম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে আসে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেমব্রেনে তার জন্য যে রিসেপ্টর আছে IP3R রিসেপ্টর, এখানে সে এসে বাইন্ড করে। যখন বাইন্ড করে তখন এই চ্যানেলটা খুলে যায়, এর মাধ্যমে ক্যালসিয়ামটা তখন আবার সাইটোসলে ফিরে আসে। আর রায়ানোডিন রিসেপ্টর কীভাবে অ্যাক্টিভেট? একটু খোলা থাকে, অল্প পরিমাণ ক্যালসিয়াম লিকেজ হয় এর মাধ্যমে, কিন্তু আসলে কেন খোলা থাকে? কারণ হলো এর যে অ্যাক্টিভ সাইট এটা নর্মালি সাইটোপ্লাজমের দিকেই থাকে, কারণ সাইটোপ্লাজমে তো ক্যালসিয়াম কিছু পরিমাণে থাকে, তো এই কারণে কন্টিনিউস একটু না একটু হলো খোলা থাকে। আর এইদিকে IP3 রিসেপ্টর এখান থেকে যে ক্যালসিয়ামগুলো বের হচ্ছে এটাও এই আর রায়ানোডিন রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতেছে, যেহেতু এর অ্যাক্টিভেশন সাইটটাই সাইটোপ্লাজমের দিকে থাকে, এর মাধ্যমে ক্যালসিয়ামটা লিকেজ হয়। আরও কিছু লিক চ্যানেল আছে, তার মাধ্যমেও কিছু ক্যালসিয়াম লিকেজ হয়, নর্মালি বেজাল যে লিক এটা মেনটেন করার জন্য। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়ামগুলো লিকেজ হচ্ছে, তো এগুলা কোথায় যায়? এগুলা ট্রান্সফার হয় মাইটোকন্ড্রিয়াতে, কারণ তার কাছাকাছি থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নর্মালি 10 থেকে 30 ন্যানোমিটার মাত্র গ্যাপ। এটা এই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মাইটোকন্ড্রিয়ার যে গ্যাপ, এই গ্যাপ সংযোগস্থল যেটা
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া যে সংযোগস্থল সেটা হলো বলা হয় মাইটোকন্ড্রিয়া অ্যাসোসিয়েটেড মেমব্রেন, 10 থেকে 30 ন্যানোমিটার একটা গ্যাপ। তখন এই ক্যালসিয়ামের যে কনসেন্ট্রেশন তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার কাছাকাছি, তখন এই ক্যালসিয়ামগুলা আউটার মেমব্রেন যেটা আছে মাইটোকন্ড্রিয়ার, যেটা হলো যেখানে একটা চ্যানেল থাকে সেটা হলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট অ্যানায়ন চ্যানেল। এটা অনেক বড় চ্যানেল, এর মাধ্যমে ক্যালসিয়ামটা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন ক্রস করে ইন্টারমেমব্রেন যে স্পেসটা আছে এখানে ঢোকে। তারপর ইন্টারমেমব্রেন স্পেস থেকে যায় হচ্ছে ইনার মেমব্রেন, যেখানে আছে এমসিইউ কমপ্লেক্স। এটা হলো মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম ইউনিপোর্টার। এখানে কিছু প্রোটিন থাকে, MICU1, MICU2, এগুলো হচ্ছে ক্যালসিয়াম সেন্সর। যখন বেশি পরিমাণে ক্যালসিয়াম আসে তখন এগুলো ওপেন হয়, এগুলো তখন ক্যালসিয়ামটাকে ম্যাট্রিক্সের মধ্যে ঢোকায়। ক্যালসিয়াম যখন ম্যাট্রিক্সে আসে, ক্যালসিয়ামের কাজটাই হলো আমরা আগেও এখানে জানতে পারছি, ক্যালসিয়াম যখন ঢুকে তখন হচ্ছে মাসল কন্ট্রাকশন করে, সে কিছু সেলের অ্যাক্টিভিটি বাড়ায়, কার্যকলাপগুলোকে বাড়ায় দেয়, জিনের এক্সপ্রেশন বাড়ায়, সেল ডিভিশন বাড়ায়। তো সেম কাজ কি করে সে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেও কিছু চেঞ্জ আনে। কি চেঞ্জ আনে? সে কিছু ডিহাইড্রোজেনাস জাতীয় এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে, বিশেষ করে পাইরুভেট ডিহাইড্রোজেনাস এনজাইম, আইসোসাইটেড ডিহাইড্রোজেনাস এনজাইম, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনাস এনজাইম। তো এরা কি করে? নর্মালি পাইরুভেট ডিহাইড্রোজেনাস এনজাইম যেটা, সেটা হচ্ছে পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে এটা বানায়, আর এসিটাইল কোয়ে এখান থেকে টিসে সাইকেলে গিয়ে সে ইলেকট্রন যে কেরিয়ার NADH FADH2 বানায়। তারাই কিন্তু এটিপি প্রোডাকশনে হেল্প করে, তার মানে এটিপি প্রোডাকশনে এটা হেল্প করতেছে। পাশাপাশি আইসোসাইটেড ডিহাইড্রোজেনাস এনজাইম, এটা আইসোসাইটেডকে আলফা কিটোগ্লুটারেটে কনভার্ট করে, সেখানে কিছু NADPH তৈরি হয়। তারপর আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনাসটা এটা আলফা কিটোগ্লুটারেটকে সে সাকসিনাইল কোয়েতে কনভার্ট করে, এখানেও কিছু NADPH তৈরি হয়। আলটিমেটলি ইলেকট্রন ক্যারিয়ার তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে সেখানে হচ্ছে এটিপি প্রোডাকশনে হেল্প করবে। পরবর্তীতে আমরা কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা পারফর্ম করে সেটা আমরা দেখব। আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া কিন্তু কিছু পরিমাণে ক্যালসিয়াম সবসময় সে সাইটোসোল থেকে নেয়, সেটা নর্মালভাবে এটিপি প্রোডাকশন করার জন্য। কিন্তু যদি বেশি পরিমাণে ক্যালসিয়ামটা আসে, তখন আলটিমেটলি এটিপি প্রোডাকশনটা হ্যাম্পার হয়, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা বা মাইটোকন্ড্রিয়াল টোটাল ড্যামেজটা কিন্তু বেশি পরিমাণে যখন হিট স্ট্রেসের কারণে এই প্রক্রিয়াগুলো যখন ওভার অ্যাক্টিভিটি বা ওভার যেটা তার ক্যাপাসিটির বাইরে যখন চলে যায়, তখন কিন্তু আলটিমেটলি এটিপি প্রোডাকশন করার জন্য অল্প পরিমাণে যখন ক্যালসিয়াম ঢুকতেছিল, তার চেয়ে যখন বেশি পরিমাণে ক্যালসিয়াম ঢুকে তখন কিন্তু এই এটিপি প্রোডাকশনটা হ্যাম্পার হয়, যেটা আমরা পরবর্তী ধাপে বুঝতে পারবো। এখানে যে ক্যালসিয়াম যখন ঢুকে, ক্যালসিয়ামগুলোও কিছু চ্যানেলের মাধ্যমে বের হয়ে যায়। এখানে কিছু চ্যানেল তাকে হেল্প করে বের হওয়ার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে স্ট্রেসের কারণে ক্যালসিয়ামটা আরেকটা চ্যানেল যেটা আউটার মেমব্রেন থাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর। পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর যেটা, এটা হলো প্যাথোলজিক্যাল কন্ডিশনে সাধারণত ওপেন হয়, যখন মাইটোকন্ড্রিয়া যখন খুব স্ট্রেসে পড়ে তখন এটা ওপেন হয়, সেখান থেকে কিছু ক্যালসিয়াম লিক হয়, এটা আবার সাইটোসোলে যায়, এটা আবার সেখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সেল মেমব্রেন ক্রস করে আবার ব্লাডে চলে যেতে পারে। এখানে কিছু আয়ন গ্রেডিয়েন্ট কার্যকলাপ হয়, যেমন সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জ এবং হাইড্রোজেন ক্যালসিয়াম এক্সচেঞ্জ। সে কি করে? সোডিয়ামটা নর্মালি হলো ম্যাট্রিক্সে কম আছে, সাইটোসোলে বেশি আছে, আর ক্যালসিয়াম কোথায় আছে? ম্যাট্রিক্সে বেশি, সাইটোসোলে কম। তখন কি করে? নর্মালি ডিভিশনের কারণে এই সোডিয়াম 3টা ভিতরে ঢোকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, এবং এই সোডিয়াম এই শক্তিটাকে ব্যবহার করে একটা করে ক্যালসিয়ামটা সে বাইরে নিয়ে আসে, সাইটোসোলে নিয়ে আসে। সেম ঘটনা ঘটে হাইড্রোজেন ক্যালসিয়াম এক্সচেঞ্জের ক্ষেত্রেও। এখানে সে 2টা হাইড্রোজেনটা ভিতরে ঢোকায়, এই শক্তিকে ব্যবহার করে সে একটা ক্যালসিয়ামটাকে বাইরে সাইটোসোলে নিয়ে আসে। আর এইদিকে তো পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর যেটা আছে, এর মাধ্যমে যখন মাইটোকন্ড্রিয়া স্ট্রেসে পড়ে তখন তো ক্যালসিয়াম লিক হচ্ছে এই পোরের মাধ্যমে। নর্মালি এটা ক্লোজ থাকে, কিন্তু যখন মাইটোকন্ড্রিয়া স্ট্রেসে পড়ে তখন এটা খুলে যায় এবং এই ট্রানজিশন পোর দিয়ে, পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর দিয়ে ক্যালসিয়ামটা লিক হয়, সাইটোসোলে যায়। এরপরে আমরা বোঝার চেষ্টা করি, এতক্ষণ আমরা দেখলাম ক্যালসিয়াম কিভাবে সেলের ভিতরে ঢুকতেছে, কোথায় কিভাবে কাজ করতেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয় হিট স্ট্রেসের কারণে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এবং এখানে কি কি আসলে
নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে কিভাবে ঘটে, বিশেষ করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটিপি প্রোডাকশন কিভাবে ঘটে সেগুলো আমরা জানার চেষ্টা করব। এটা হলো নর্মাল একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার তার হচ্ছে আউটার মেমব্রেন, এটা হলো ইনার মেমব্রেন, এবং এই আউটার মেমব্রেন ইনার মেমব্রেন এর মাঝামাঝি যে অংশটা সেটা হলো ইন্টারমেমব্রেন স্পেস বলা হয়। যখন বার্ড কার্বোহাইড্রেট জাতীয় অংশ খায় সেখান থেকে তার যে ডাইজেশনের এন্ড প্রোডাক্ট সেটা হচ্ছে গ্লুকোজ, এখান থেকে তৈরি হয় পাইরুভেট। তারপরে এই পাইরুভেটটা কি করে, মাইটোকন্ড্রিয়া পাইরুভেট ক্যারিয়ারের মাধ্যমে সে চলে আসে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। পাইরুভেট এন্ট্রি নিল মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। পাইরুভেট সেখানে কনভার্ট হয় এসিটাইল কোয়েতে। দেন এই এসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে টিসিএ সাইকেল আছে বা ক্রেবস সাইকেল আছে, সেখানে প্রবেশ করে। তখন সে এসিটাইল কোয়েটা এই টিসিএ সাইকেলে বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করে মূলত তার যে ফাইনাল তৈরি করার যে কাজ সেটা হচ্ছে যে ইলেকট্রন ক্যারিয়ার তৈরি করা। টিসিএ সাইকেলে সেই এসিটাইল কোয়েটা ঢুকতেছে মূলত ইলেকট্রন ক্যারিয়ার তৈরি করার জন্য, সেটা হলো NADH and FADH2। এই NADH FADH2 এরা হচ্ছে ইলেকট্রন ক্যারি করে। এরা কি করে, এই NADH FADH2 এরা ইলেকট্রনগুলো ইনার মেমব্রেনে যে কমপ্লেক্সগুলো আছে সেখানে ক্যারি করে। NADH কি করে, সে কমপ্লেক্স 1 মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কমপ্লেক্স 1 যে প্রোটিন চ্যানেল আছে, এই NADH তার ইলেকট্রনটাকে এই কমপ্লেক্স 1 এ দিয়ে দেয়। NADH তখন NAD+ হয়ে যায় তার ইলেকট্রন দিয়ে। তো এই NADH কমপ্লেক্স 1 এ ইলেকট্রন দিয়ে গেল, দেন NADH-টা সে NAD+ তে কনভার্ট হলো। এই ইলেকট্রনটা তখন সামনের দিকে আগাতে থাকে, সেখান থেকে যায় হচ্ছে কোএনজাইম কিউতে, দেন সেখান থেকে যায় হচ্ছে কমপ্লেক্স 3-তে, তার মাধ্যমে সাইটোক্রোম সি হয়ে কমপ্লেক্স 4-এ যায়। আর কমপ্লেক্স 2-তে ইলেকট্রন দিয়ে যায় FADH2। এটাও সেমভাবে কোএনজাইম কিউ হয়ে সাইটোক্রোম বিসি যেটা কমপ্লেক্স 3, সেখান থেকে সাইটোক্রোম সির মাধ্যমে কমপ্লেক্স 4-এ আসে। এবং কমপ্লেক্স 4-এ এই যে ইলেকট্রনগুলো আসে, এই ইলেকট্রনগুলোর ফাইনাল অ্যাকসেপ্টর হলো অক্সিজেন। এবং এই অক্সিজেনটা হলো বার যে শ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নেয়, এই অক্সিজেন আসলে সেখানে এসে রিঅ্যাকশনের মাধ্যমে পানি তৈরি করে। এখানে ইলেকট্রনগুলো যে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3, 4 এই যে পারাপার যে হচ্ছে বা সামনের দিকে আগাচ্ছে, এখানে যে ইলেকট্রন মানে হলো শক্তি, এনার্জি। এই এনার্জিটাকেই এই কমপ্লেক্সগুলো ইউটিলাইজ করে, এবং এই কমপ্লেক্সগুলোতে বিভিন্ন ধরনের প্রোটন চ্যানেল থাকে। এই ইলেকট্রনের শক্তিটাকে কাজে লাগায় এই প্রোটন চ্যানেলকে ইউটিলাইজ করে এখানে তখন যে ম্যাট্রিক্সে যে ফ্রি প্রোটনগুলো আছে তখন সেটা ইন্টারমেমব্রেন স্পেসে পাম্প হয়। যেমন কমপ্লেক্স 1 এখানে 4টা প্রোটন পাম্প করে, কমপ্লেক্স 3 এখানেও 4টা প্রোটন পাম্প করে, কমপ্লেক্স 4এও এখানে 2টা প্রোটন পাম্প করে। আর এখান থেকে 2টা যায় হচ্ছে কমপ্লেক্স 4-এ এখানে পানি তৈরিতে রিঅ্যাকশনে। ইন্টারমেমব্রেন স্পেসে এই যে প্রোটনগুলো পাম্প হয়, এর উদ্দেশ্য হলো কমপ্লেক্স 5 যেটা আছে সেখানে যে এটিপি সিনথেসিস আছে, এটা একটা টানেলের মতন যদি আমরা ধরি এবং ভিতরে যদি ধরি যে ভিতরে টারবাইন আছে, তখন কি হয়, এই ইন্টারমেমব্রেন স্পেসে যে প্রোটনগুলো আছে এই চ্যানেলের মধ্যে দিয়ে যখন পার হয়, এই যে শক্তিটা, তখন এই শক্তিতে টারবাইন ঘুরে, তখন এই এটিপি প্রোডাকশন হয়। এইভাবে ইন্টারমেমব্রেন স্পেসের যে প্রোটনগুলো এই টানেলের মধ্যে দিয়ে যখন চলে যায়, তখন ধরি যে টারবাইনের মতন টারবাইনটা ঘুরতেছে, এইদিকে এটিপি প্রোডাকশন হচ্ছে, এইদিকে প্রোটনটা টানেলের মধ্যে যাচ্ছে, এই টারবাইন ঘুরতেছে, এটিপি প্রোডাকশন হচ্ছে। এটা হলো নর্মাল এটিপি প্রোডাকশনের সাইকেল। এখন আমরা জানবো যে নর্মাল ফিজিওলজিক্যাল স্টেটে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিভাবে কাজ করে আর হিট স্ট্রেসে কি হয়। একটু আগে আমরা জানছি যে নর্মাল কন্ডিশনে, ফিজিওলজিক্যাল কন্ডিশনে ইলেকট্রনগুলো এক একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে যায়, ইন্টারমেমব্রেন স্পেসে প্রোটন বাড়ে এবং এই প্রোটনটা কমপ্লেক্স 5 হয়ে এটিপি তৈরিতে হেল্প করে। সেই কমপ্লেক্স 5 হয়ে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যখন আবার ব্যাক করে তখন এটিপি প্রোডাকশন করে।
এখন হিট স্ট্রেসে কী হয়, হিট স্ট্রেসের ক্ষেত্রে দেখা যায় যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেইন এটা পুরোটাই ডিসফাংশন করে, এবং সেল সেক্ষেত্রে কী করে, নর্মালি এক একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে ইলেকট্রনগুলা ক্যারি হয়। কিন্তু যখন হিট স্ট্রেস হয় তখন ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গায় লিকেজ হয়। কেন লিকেজ হয়? কারণ হিট স্ট্রেসের সময় দেখা যায় যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, যেটা আমরা আরও ধাপে ধাপে জানার চেষ্টা বা জানতে পারবো কীভাবে ইলেকট্রন, বা এখানেও জানতে পারবো যে কীভাবে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। তো যখন হিট স্ট্রেস হয় তখন এই যে প্রোটন চ্যানেল যেটা আছে এদের শেপও চেঞ্জ হয়, পাশাপাশি এই যে ইনার মেমব্রেন এটার যে স্থিতিশীলতা এটাও হলো যে নড়বড়ে হয়ে যায়, এবং একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে যে ইলেকট্রনগুলো ট্রান্সফার হয় এটাও ঠিকমতো আর হয় না। তখন এই মাঝপথে যা বিভিন্ন সময় ইলেকট্রনগুলো লিকেজ হয়। ইলেকট্রন লিকেজ হলে অক্সিজেন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর, এবং সে অক্সিজেন হলো ইলেকট্রনের প্রতি তার একটা প্রচণ্ড পরিমাণে আসক্তি আছে। তখন এই বিভিন্ন ধরনের জায়গায় যে ইলেকট্রন লিকেজ হচ্ছে কমপ্লেক্স 1-এ, কমপ্লেক্স 3-তে, তখন এই কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 3-তে এই অক্সিজেনগুলো তখন এই ইলেকট্রনকে নিয়ে তৈরি করে হলো সুপার অক্সাইড। নর্মালি যখন সুপার অক্সাইড তৈরি হয়, এই সুপার অক্সাইডকে নিউট্রালাইজ করার জন্য সেল মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হয় হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ, যেটা এটাকে কনভার্ট করে হাইড্রোজেন পারঅক্সাইডে। পরবর্তীতে সেটা আয়রনের সাথে বিক্রিয়া করে, আয়রনযুক্ত যে পরফাইরিন গ্রুপ এর সাথে বিক্রিয়া করে, আয়রনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হাইড্রক্সি রেডিক্যাল, এটা বলা হয় ফেন্টন রিঅ্যাকশন। আর আরও কিছু রেডিক্যাল তৈরি হয়, যেমন পারঅক্সি নাইট্রাইট, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিস, হাইপোক্লোরাস অ্যাসিড, আরও কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। আর এইদিকে নর্মালি NADH এটা ইলেকট্রনটাকে NADH ইলেকট্রন দিয়ে যায় হলো কমপ্লেক্স 1-এ, NAD হয়। FADH2 কমপ্লেক্স 2-তে ইলেকট্রন দিয়ে যায়, FAD হয়। যখন ইলেকট্রন ফ্লোটা যখন ডিসরাপশন হয় তখন এই ইলেকট্রনের শক্তি ব্যবহার করে ইন্টারমেমব্রেন স্পেসে যে প্রোটনগুলো তুলতো, এইভাবে যে প্রোটনগুলো তুলতো সেটা কিন্তু এই প্রোটন পাম্প আর এই আগের মতন ইলেকট্রন এর যে শক্তি, কারণ ইলেকট্রন লিকেজ হওয়ার কারণে ইলেকট্রনের শক্তিটাকে সে আগের মতন আর কাজে লাগাতে পারে না, এবং প্রোটনটাকে এই ইন্টারমেমব্রেন স্পেসে ঠিকমতো নিতে পারে না। তখন প্রোটনটা যে এটিপি সিনথেসিসের টানেলের মধ্যে দিয়ে গিয়ে যে এটিপি তৈরি করতো সেটাও কিন্তু বাধাগ্রস্ত হয়। আবার অনেক সময় দেখা যায় যে ইন্টারমেমব্রেন স্পেসে প্রোটনের সংখ্যা বেশি হওয়ার কারণে ইলেকট্রনগুলো সামনের দিকে অনেক সময় আগাতে পারে না, তখন কমপ্লেক্স 1-এ আটকে যায়। তখন কি হয়, NADH যেটা সেটা আর তখন কিন্তু NAD-তে কনভার্ট হয় না। এদিকে নতুন নতুন করে ইলেকট্রন ক্যারিয়ার আসতেছে, NADH আসতেছে, কিন্তু কমপ্লেক্স 1 তো ফাঁকা নাই, এখানে NAD এখানে তো সেই ইলেকট্রন আর নিতে পারে না। অনেক সময় দেখা যায় কমপ্লেক্স 3 পর্যন্ত ইলেকট্রনটা আটকে যায়, বা কমপ্লেক্স 4 পর্যন্ত ইলেকট্রন আটকে যায়। অনেক সময় দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি হয়, তখন ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর যেটা হিট স্ট্রেসের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় হিট স্ট্রেসে বান্টিং করে, সেখানে অক্সিজেনের স্বল্পতা হয়। তখন কি হয়, কমপ্লেক্স 4-এ যে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর যে অক্সিজেন ছিল সেও কিন্তু নিতে পারে না, তখন এই কমপ্লেক্স 4-এ এই ইলেকট্রনগুলো আটকে যায়। পরবর্তীতে সেটা দেখা যায় যে একটা একটা করে ব্যাক ফ্লো করে, আলটিমেটলি NADH কিন্তু আর NAD-তে কনভার্ট হতে পারে না। পরবর্তীতে NAD কনভার্ট যদি না হতে পারে, NAD ডিপেন্ডেন্ট কিছু কার্যকলাপ করে শরীরের মধ্যে, সেটাও কিন্তু আর হয় না। পাশাপাশি NAD যে রিসাইকেল সেটাও হয় না, নতুন করে সে ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে যে কাজ করবে সেটা করতে পারে না। আর এই যে পুরো প্রসেস অনেক সময় যখন এই রিঅ্যাক্টিভ অক্সিজেনগুলো ইলেকট্রন লিকেজ হচ্ছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেস তৈরি হচ্ছে, তখন সেল কী করে, তার কিছু প্রোডাক্টিভ মেকানিজম সে হারানোর চেষ্টা করে। বিশেষ করে সে কী করে, আনকাপলিং প্রোটিন রেসপন্সটা সেটা সে করার চেষ্টা করে। সে কী করে, এই যে হাইড্রোজেনের যে কনসেন্ট্রেশন ইন্টারমেমব্রেন স্পেসে বেশি,
সেটাকে সে চেষ্টা করে যে এই এই যে এটিপি সিনথেসিস যেটা কমপ্লেক্স 5 এখান দিয়ে যে এটিপি প্রোডাকশন করার জন্য যে এইচটা প্রোটনটা যে ব্যাক করতো নিচের দিকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এই টার্নের মধ্যে দিয়ে করে এটিপি প্রোডাকশনে হেল্প করতো, সেটা আর সে আনকাপলিং প্রোটিন রেসপন্স যেটা এটা কি করে, সে চেষ্টা করে যে এই কমপ্লেক্স 5-এ আমি এই প্রোটনটা দিব না, আমি সরাসরি মাইটোকন্ড্রিয়াল এই কমপ্লেক্স 5-কে বাইপাস করে সরাসরি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে দিব। এ কারণেও কিন্তু যখন এখানে প্রোটনের যে কনসেন্ট্রেশন এটাও কিন্তু ব্রেকডাউন হচ্ছে, পাশাপাশি কমপ্লেক্স 5 এখানে কিন্তু তার আগের মতন আর প্রোটনটাকে নিয়ে যেতে পারতেছে না, বা এর ভিতর দিয়ে তখন এই প্রোটনের যে একটা ফ্লো ছিল সেটা ঠিকমতো আর হয় না, আগের মতন আর হয় না। তখন কি হয়, এই যে প্রোটন এটা সরাসরি যখন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সেল দিতে চায় তখন এর মাধ্যমে সে কিছু পরিমাণে এটিপি লস করে ঠিকই, কিন্তু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ইলেকট্রন লিকেজটাও কিন্তু কমাতে চেষ্টা করে। কারণ যখন এখানে কনসেন্ট্রেশনটা কমে যাবে তখন ইলেকট্রনের ফ্লোটা স্বাভাবিক হবে। কারণ ধরি যে সামনে হলো ট্রাফিক জ্যাম, এখানে ট্রাফিক জ্যাম, এই জায়গায় ট্রাফিক জ্যাম, তাহলে আমরা কি আর সামনের দিকে আগাইতে পারবো না। যখন এখানে ট্রাফিক জ্যামটা কমে যাবে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রোটন বেশি পরিমাণে চলে আসবে, তখন কিন্তু আলটিমেটলি কী হবে, ইলেকট্রনের ফ্লোটা নর্মাল হবে। এইভাবে সেল চেষ্টা করে এই আনকাপলিং রিঅ্যাকশনের মাধ্যমে হিট স্ট্রেসে যে ইলেকট্রিক অক্সিজেন স্পিস তৈরি হচ্ছে সেটাকে কমানোর। আরেকটা সমস্যা যেটা হয় NADPH অক্সিডেজ। নর্মাল কন্ডিশনে NADPH অক্সিডেজ কি করে, NADPH অক্সিডেজ যেটা ফ্যাগোসাইটিক সেল বা ইমিউন সেল, এখানে নর্মাল অবস্থায় যেটা হয়, যেটা NADPH অক্সিডেজ বিভিন্ন সাব ইউনিটে ভাগ থাকে, P47, P40, RAC, P67, এগুলো বিভিন্ন সাব ইউনিটে ভাগ করে থাকে। যখন কোনো ধরনের অ্যাক্টিভেশন সিগন্যাল আসে, সাইটোকাইন রিলিজ বা কোনো প্যাথোজেন আসছে বা রিসেপ্টরের মাধ্যমে কোনো সিগন্যাল পেয়েছে, তখন এই যে সাব ইউনিটগুলো এগুলো কি হয়, তখন মেমব্রেনে গিয়ে তারা একত্রিত হয়। মেমব্রেনে গিয়ে যখন একত্রিত হয় বা নর্মালি সাব ইউনিট থাকা অবস্থায় NADPH অক্সিডেজের ইনঅ্যাক্টিভ থাকে, যখন তারা অ্যাসেম্বল হয় মেমব্রেনে তখন সেটা অ্যাক্টিভেটেড হয়, এবং অ্যাক্টিভেটেড হলে তখন কি করে, এই NADPH এটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, এই ইলেকট্রনটা সে কাকে দেয়, অক্সিজেনকে দেয়, তখন তৈরি হয় সুপার অক্সাইড। নর্মাল অবস্থায় সেল কি করে, এই সুপার অক্সাইড ডিসমেন্টোজ দেওয়া নিউট্রালাইজ করে তৈরি করে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা নর্মাল অবস্থা। কিন্তু হিট স্ট্রেসের ক্ষেত্রে কি হয়, হিট স্ট্রেসের ক্ষেত্রে এই NADPH অক্সিডেজ বেশি পরিমাণে অ্যাসেম্বল হয়। তার মানে কি, বেশি পরিমাণে ইলেকট্রন অক্সিজেন পাবে, বেশি পরিমাণে সুপার অক্সাইড তৈরি হবে, সেখান থেকে বেশি পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। কিন্তু সে চেষ্টা করে তারপরেও যে সুপার অক্সাইড ডিসমিউটেজ মাধ্যমে এটাকে মিনিমাইজ করার, কিন্তু একটা পর্যায়ে যে সে আর পারে না, তার ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন এই হাইড্রোজেন পারঅক্সাইডটা এখানে সেখান থেকে ফার্দার হাইড্রক্সি রেডিকেল তৈরি হয়, যেটা ফেন্টন রিঅ্যাকশন এর আগে আমরা দেখলাম, যেটা আয়রনের সাথে বিক্রিয়া করে। আর এইদিকে জ্যান্থিন অক্সিডেজ নর্মাল অবস্থায় পিউরিন ক্যাটাবলিজম হয় কোথায়, লিভার, ইন্টেস্টাইন, এন্ডোথেলিয়ামে। পিউরিন যেটা, এটা হলো ডিএনএ এবং আরএনএর 4 থেকে 5টা বেস থাকে, তার মধ্যে 2টা হচ্ছে পিউরিন, অ্যাডিনিন এবং গুয়ানিন। এই পিউরিনটা যখন সে কোষটা পুরান হয়ে যায় বা কোষ মারা যায়, তখন এই ডিএনএ বা আরএনএ থেকে এটা পিউরিনটা বের হয়। এই পিউরিন থেকে তৈরি হচ্ছে হাইপোজ্যান্থিন, দেন সেখান থেকে জ্যান্থিন এবং ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়, এবং হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন এখানে কাজ করে জ্যান্থিন অক্সিডেজ, আর জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড কনভার্সনে কাজ করে জ্যান্থিন অক্সিডেজ। আমরা যদি আরেকটু নিচের দিকে তাকাই, জ্যান্থিন অক্সিডেজ যেটা, এটা নর্মালি বেশিরভাগ অংশই থাকে জ্যান্থিন ডিহাইড্রোজেনেস হিসেবে, আর জ্যান্থিন ডিহাইড্রোজেনেসটা নর্মালি ব্যবহার করে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড NAD। এই জন্য এখান থেকে বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয় না। কিন্তু মজার বিষয় হলো জ্যান্থিন অক্সিডেজটা এটা ইউটিলাইজ করে হলো অক্সিজেন, ইউটিলাইজ করে সে বাই প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, অক্সিজেন ইউটিলাইজ করতেছে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতেছে।
এটা হলো নর্মাল অবস্থায় জ্যান্থিন ডিহাইড্রোজেনেসই থাকে। কিন্তু যখন হিট স্ট্রেস হয় তখন কি ঘটনাগুলো ঘটে? হিট স্ট্রেস হলে আমরা জানি কি, হিট স্ট্রেস হলে ক্যালসিয়ামটা বাড়তেছে, সেলের মধ্যে ক্যালসিয়াম বাড়তেছে। এর আগেই দেখলাম যে ক্যালসিয়ামটা বাড়তেছে। ক্যালসিয়াম যখন বাড়ে তখন কি হয়, ক্যালসিয়ামটা একটা প্রোটিয়েস এনজাইমকে অ্যাক্টিভেট করে, এটা হলো ক্যালপাইন নামক প্রোটিয়েস। সে কি করে, এই জ্যান্থিন ডিহাইড্রোজেনেসটাকে ভেঙে, তার একটা অংশ কেটে দেয়। পাশাপাশি এখানে হিট স্ট্রেসের কারণে এটিপি কমতেছে, অক্সিডেটিভ স্ট্রেস পড়তেছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতেছে। এর কারণেও জ্যান্থিন ডিহাইড্রোজেনেস এই প্রোটিনের শেপটা চেঞ্জ হয়ে যায়। তখন সে আর জ্যান্থিন ডিহাইড্রোজেনেস হিসেবে থাকে না, তখন সে জ্যান্থিন অক্সিডেসে কনভার্ট হয়। যখনই জ্যান্থিন অক্সিডেসে কনভার্ট হয়, এইদিকে এটিপি যখন কমে, এটিপি নর্মালি সে এডিপি হয়, সেখান থেকে অ্যাডিনোসিন মনোফসফেট হয়, এটিপি, সেখান থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট, সেখান থেকে মনোফসফেট, সেখান থেকে হাইপোজ্যান্থিন হয়। হিট স্ট্রেসের কারণে এদিকে এটিপি কমতেছে, এইদিকে হাইপোজ্যান্থিন, যার উপরে জ্যান্থিন অক্সিডেস মূলত কাজ করবে, সেটাও কিন্তু বাড়তেছে। এইদিকে জ্যান্থিন অক্সিডেসের কনভেনশনও বাড়তেছে। তার মানে হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন এবং জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড, এটা কনভার্সনও কিন্তু বাড়তেছে। আর জ্যান্থিন অক্সিডেস সে কী করে, অক্সিজেনকে ইউটিলাইজ করে। আর জ্যান্থিন ডিহাইড্রোজেনেস কী করতো, এনএডিকে ইউটিলাইজ করতো। এখানে কম রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেস তৈরি হতো, এখানে যেহেতু অক্সিজেনকে সে ইউটিলাইজ করে, সুপার অক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড দুটাই তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটা যেটা সেলুলার মেকানিজম আছে, নর্মাল স্টেটে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেস, এখানে দুই ধরনের রিঅ্যাকশন হয়, একটা হচ্ছে কাপলিং আর একটা হলো আনকাপলিং। নর্মাল কন্ডিশনে কি থাকে, শিয়ার স্ট্রেস অ্যাগনিস্ট, এসিটাইলকোলিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, ব্র্যাডিকাইনিন একটা পেপটাইড, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। নর্মালি যখন এন্ডোথেলিয়াল সেলের উপর দিয়ে রক্ত প্রবাহিত হয়, তখন এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেস এইটা অ্যাক্টিভেট হয়। পাশাপাশি এই অ্যাসিটাইলকোলিন, ব্র্যাডিকাইনিন, ভাস্কুলার গ্রোথ এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এগুলা ক্যালসিয়ামটাকে লেগে দেয়। ক্যালসিয়ামটা কি করে, সেলের সাইটোপ্লাজমে থাকে ক্যালমোডিউলিন, এই ক্যালমোডিউলিন একটা ছোট প্রোটিন, ক্যালসিয়ামটা এর সাথে বাইন্ড করে, তখন এই এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেসকে অ্যাক্টিভেট করে দেয়। আর এখানে যে রিঅ্যাকশনটা ঘটে, তার ক্ষেত্রে যে জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণে দরকার, রিকোয়ারমেন্ট ফর কাপলিং রিঅ্যাকশন, PH4, এটা হচ্ছে টেট্রাহাইড্রোপটেরিন, সাবস্ট্রেট হচ্ছে এল-আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন লাগবে, ইলেকট্রন ক্যারিয়ার মূলত যেটা NADPH লাগবে। তাহলে নর্মালি যেটা হয়, NADPH এই যে ইলেকট্রনটা, এটাকে লাস্ট হচ্ছে এল-আর্জিনিন পর্যন্ত পৌঁছাতে হবে, এবং সেটা কিভাবে, এবং সেটাকে গাইড করে মূলত BH4। NADPH এ যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা সে ট্রান্সফার করে দেয় FAD-FMN, ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। এগুলো মূলত হচ্ছে ভিটামিন B2 থেকে আসে। আর NADPHটা মূলত পেন্টোজ ফসফেট পাথওয়ে যেটা আছে, এখান থেকে মূলত বেশি আসে, আদার সোর্স থেকেও আসে। আর এল-আর্জিনিনটা খাবার থেকে আসে। BH4 টেট্রাহাইড্রোপটেরিন, এটা মূলত হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট এখানে। NADPH যে ইলেকট্রনটা ফরওয়ার্ড করলো FAD-FN, এই FAD-FN এটা ফরওয়ার্ড করে হিম, যেটা হচ্ছে আয়রন কন্টেনিং পরফাইরিন গ্রুপ। এই হিম থেকে তারপরে অক্সিজেনে যায় ইলেকট্রনটা, অক্সিজেন থেকে ফাইনাল এই BH4 নির্ধারণ করে এল-আর্জিনিনে ইলেকট্রনটা প্রবাহ ঠিক করে। BH4 না থাকলে ইলেকট্রনটা ঠিকমতো এল-আর্জিনিনে যেত না, অক্সিজেনটা সেটা কনজিউম করতো। তো BH4 নর্মাল অবস্থায় এল-আর্জিনিন পর্যন্ত ইলেকট্রনের যে NADPH থেকে FAD-FN, তারপরে হিম, দেন অক্সিজেন, দেন BH4 এল-আর্জিনিনকে ট্রান্সফার করে দেয়, তখন সে কনভার্ট হয় নাইট্রিক অক্সাইড, আর বাকি অংশটা এল-আর্জিনিন কনভার্ট হয় এল-সাইটোলিনে। এটা হলো নর্মাল অবস্থায়। কিন্তু হিট স্ট্রেসে কী হয়, হিট স্ট্রেসের ক্ষেত্রে দেখা যায় যে
NADPH যেটা এটা তো কমে যায়, কারণ হচ্ছে আমরা এর আগে দেখলাম যে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে NADH ইলেকট্রনটা যখন এখানে দিয়ে যায় সে NAD হওয়ার কথা, কিন্তু যখন এই পুরা সিস্টেমটাই পুরা ইলেকট্রন যে ফ্লো নর্মাল ফ্লোটা কলাপস করে তখন সে কিন্তু আর NADHটা এখানে দিতে পারে না, কারণ অলরেডি এখানে ইলেকট্রনের ব্যাক ফ্লো হচ্ছে। সেক্ষেত্রে NADH আর কিন্তু NAD হতে পারে না, সেটা রিসাইকেল হচ্ছে না। তো NADHটা এখানে আলটিমেটলি হচ্ছে অনেক সময় কমে যাচ্ছে হিট স্ট্রেসের কারণে। পাশাপাশি L-আর্জিনিন ফিড ইনটেকটা অনেক সময় কম থাকতেছে, বা খাবার থেকে বিভিন্ন কারণে ইন্টেস্টাইনাল বিভিন্ন ইস্যুর কারণে L-আর্জিনিনটাও কিন্তু কম আসতেছে, সাবস্ট্রেটটাও কিন্তু কম আসে। পাশাপাশি হচ্ছে FAD এটাও কম আসতেছে। আর যেটা নর্মালি যেটা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কোফ্যাক্টর যেটা হচ্ছে BH4, এটা অক্সিডাইজড হয়। BH4টা ইলেকট্রন হারায়। এই ইলেকট্রনটা কে নেয়? এই ইলেকট্রন নেয় হচ্ছে পারঅক্সিনাইট্রাইট। এটা কিভাবে তৈরি হয়? NADPH নর্মালি কি করতো? ইলেকট্রনটাকে দিত FAD FNN, সে কি করতো? অক্সিজেন পর্যন্ত ইলেকট্রনটা নিয়ে যেত, তারপর অক্সিজেন থেকে BH4 ইলেকট্রনকে গাইড করে নিয়ে যেত L-আর্জিনিনে, নাইট্রিক অক্সাইড তৈরি হতো। কিন্তু হিট স্ট্রেসের কারণে সুপার অক্সাইড তৈরি হচ্ছে। এই সুপার অক্সাইডটা তৈরি হচ্ছে পাশাপাশি এইদিকে BH4 যেটা এটা অক্সিডাইজ হচ্ছে। এই ইলেকট্রনটা পাচ্ছে হলো পারঅক্সিনাইট্রাইট। BH4 যখন অক্সিডাইজড হয় তখন NADPH যে ইলেকট্রনগুলা ফাইনাল BH4 সে L-আর্জিনিন পর্যন্ত নিয়ে যেত, তখন BH4 যেহেতু আর থাকে না, BH2 যেহেতু হয়, তখন এই L-আর্জিনিন পর্যন্ত ইলেকট্রনটা যায় না, ইলেকট্রনটা লিকেজ হয়ে অক্সিজেন সেটাকে ইউটিলাইজ করে তৈরি করে সুপার অক্সাইড। এবং আগে থেকে কিছু পরিমাণ নাইট্রিক অক্সাইড সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। আগের কিছু নাইট্রিক অক্সাইড আর যে BH4 যখন হলো ইলেকট্রনটাকে গাইড করতে পারলো না, তখন যে সুপার অক্সাইডটা তৈরি হলো, বা হিট স্ট্রেসের কারণে যে আগে থেকে যে সুপার অক্সাইডগুলো তৈরি হয়েছে এগুলা মিলে তৈরি করে পারঅক্সিনাইট্রাইট। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে হচ্ছে BH4। BH4 যেহেতু অক্সিডাইজড হয়ে BH2 হচ্ছে, এই কারণে NADPH তার যে ইলেকট্রনটা ঠিকমতো L-আর্জিনিন পর্যন্ত যেতে পারে না, পদ মাঝখানেই অক্সিজেন পেয়ে যায়, সুপার অক্সাইড তৈরি হয়। আগেকার নাইট্রিক অক্সাইড সবকিছু মিলে রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিস পারঅক্সিনাইট্রাইট তৈরি হয়। নর্মালি এন্ডোব্যালেন্স রেটিকুলামের মেইন একটা কাজ হচ্ছে প্রপার প্রোটিন ফোল্ডিং। সেটা কিভাবে হয়, আর হিট স্ট্রেসে কেন মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়, এবং এন্ডোব্যালেন্স কিভাবে স্ট্রেসে পড়ে। নর্মালি যেটা হয় ডিএনএ থেকে mRNA তৈরি হয়। এই mRNA আসে সেলের সাইটোপ্লাজমে, সেখানে রাইবোসোম আছে, mRNA কে পড়ে সে প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা যদি এন্ডোব্যালেন্স রেটিকুলামে যদি যায় তাহলে তার শুরুতে থাকে সিগন্যাল পেপটাইড নামে একটা অংশ যুক্ত থাকে, এবং এটাকে রিকগনাইজ করার জন্য আছে সিগন্যাল রিকগনিশন পার্টিকল, এবং তার জন্য একটা রিসেপ্টর আছে এন্ডোব্যালেন্স রেটিকুলামে, SRP রিসেপ্টর। সে রাইবোসোম সহ এই SRP রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এইদিকে এন্ডোব্যালেন্স রেটিকুলাম মেমব্রেনে আছে Sec61 ট্রান্সলোকন একটা চ্যানেল। এইদিকে রাইবোসোম প্রোটিন বানাচ্ছে, আর এই প্রোটিনটা আস্তে আস্তে এই চ্যানেল দিয়ে এন্ডোব্যালেন্স রেটিকুলাম লুমেনে ঢোকে। তারপরে সেখানে যা রেটিকুলামের লুমেনে যদি এই যে আবার সেই ক্যালসিয়ামের কথা আসলো, যদি ক্যালসিয়াম ঠিক থাকে এই লুমেনে, প্রপার এনভায়রনমেন্ট মানে ক্যালসিয়াম যদি ঠিক থাকে, আমরা আগে বললাম যে ক্যালসিয়াম কীভাবে এন্ডোব্যালেন্স রেটিকুলামের লুমেনে ঢোকে, এই ক্যালসিয়াম যদি প্রপারলি ঠিক থাকে তখন এখানে, কারণ চ্যাপেরন যে প্রোটিন
হেল্পার আছে, এই হেল্পার প্রোটিন চ্যাপেরন, যেটা হেল্পার প্রোটিন, এটা হলো ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট। এই চ্যাপেরনটা তার ঠিক মতো কাজ করতে পারে। লুমেনে ঢুকে হচ্ছে নেসেন্ট পলিপেপটাইড, মানে নতুন তৈরি হওয়া প্রোটিন, এখনো ফুললি ফাংশনাল প্রোটিন হয় নাই। এখানে বিভিন্ন ধরনের চ্যাপেরন প্রোটিন থাকে, বিআইপি, ক্যালনেকজিন, ক্যালরেটিকুলিন, পিটিআই। বিআইপি এর কাজটা হচ্ছে এই যে নতুন যে তৈরি হয়েছে প্রোটিন, এটাকে ধরে রাখা যাতে মিসফোল্ডেড প্রোটিন না তৈরি হয়। আর কালনেকজিন, ক্যালরেটিকুলিন, এদের কাজটা হচ্ছে ঠিকমতো ফোল্ড হচ্ছে কিনা এটা ঠিক করা। আর পিডিআই যেটা আছে, এটা হলো প্রোটিন ডাইসালফাইড আইসোমারেস। এর কাজটা হচ্ছে ডাইসালফাইড জন, যে প্রোটিনের মাঝখানে যে একটা বন্ড থাকে ডাইসালফাইড, এই বন্ড ঠিকমতো তৈরি হয়েছে কিনা। আর বিআইপি আরেকটা কাজ করে, যে যদি কোনো প্রোটিন মিসফোল্ডেড হয় তখন চ্যাপেরনকে ডাকে যে তুমি এই কাজটা ঠিক করো নাই, এটা আবার ঠিক করে দাও। সব কিছু যদি ওকে থাকে, প্রপারলি যদি ফোল্ডিং হয়, তখন সেটা যায় হচ্ছে একটা ট্রাকে ওঠে, ট্রাকে লোড হয়। দিস ইজ কল্ড ট্রান্সপোর্ট ভেসিকল। এই ভেসিকল মাধ্যমে যায় কোথায়? গোলগিতে। এখানে আরেকটা জিনিস হয়, সেটা যদি কোনো প্রোটিনের সাথে গ্লুকোজটা লাগানোর দরকার থাকে, গ্লাইকোসাইলেশন যে প্রসেসটা, গ্লুকোজের সাথে যখন প্রোটিনের সাথে যখন গ্লুকোজ লাগে, এটা জাস্ট হচ্ছে একটা প্রসেস, জাস্ট একটা ট্যাগ লাগানো, যে এই জিনিসটা কোথায় যাবে, সেল মেমব্রেনে যাবে না আদার্স, তার যে লোকেশন আসলে ট্যাগ লাগানো, যে এটা কোথায় যাবে, এই প্রসেসটাও এখানে প্রপারলি হয়েছে কিনা এটাও চেক করা হয়। এটা হলো লুমেনের ভিতরে কোয়ালিটি কন্ট্রোলের কাজগুলো হয় ইন্ডিভিজুয়াল লুমেনে। তারপরে এই গোলগি অ্যাপারেটাসে গিয়ে ফার্দার আরও কিছু কোয়ালিটি চেক হয়। ফার্দার যদি কোনো মডিফিকেশন দরকার পড়ে, গ্লাইকোসাইলেশন যদি ঠিকমতো হয়েছে কিনা, ডাইসালফাইড বন্ড ঠিকমতো হয়েছে কিনা, তারপরে সেখানে ফাইনাল শর্টিং, প্যাকেজিং, তারপরে সেল মেমব্রেন। নর্মালি যেটা ইন্ডিভিজুয়াল রেটিকুলামে যায়, যে প্রোটিনগুলো তৈরি হয়ে, তারা সাধারণত হয় সেল মেমব্রেনে যাবে, না হলে আউটসাইড দ্য সেল সিক্রেটরি প্রোটিন হিসেবে যাবে, না হলে লাইসোসোমাল প্রোটিন হিসেবে যাবে। কিন্তু হিট স্ট্রেসের ক্ষেত্রে কি হয়? হিট স্ট্রেসের ক্ষেত্রে এই প্রোটিনটাই ঠিকমতো তৈরি হয় না, মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়। প্রোটিনের যে প্রপার শেপ সেটা আর থাকে না, 3D যে শেপ সেটা আর থাকে না, মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়। আমরা আগেই দেখছি যে ক্যালসিয়াম চ্যানেল, আমরা কিন্তু শুরুতে বোঝার চেষ্টা করছি। আন্ডার হিট স্ট্রেসে কি হয়? এন্ডোভেন্ট্রিকুলার লুমেনে ক্যালসিয়াম কিন্তু কমে যায়। আমরা দেখছি যে হিট স্ট্রেসের ক্ষেত্রে আমরা দেখছি যে এই রিসেপ্টরগুলো ওপেন হয়, এই রিসেপ্টর ওপেন হয়, ক্যালসিয়ামটা এন্ডোভেন্ট্রিকুলার লুমেন থেকে বের হয়ে যায়। এটা বলা হয়েছে যে হিট স্ট্রেসের সময় কি হয়? ক্যালসিয়ামটা কমে যায়। ক্যালসিয়াম কমে গেলে এই যে মিসফোল্ডেড যে প্রোটিনটা তৈরি হচ্ছে, সেটা যে ঠিক করবে, যে চ্যাপেরন, সেটাই তার ঠিকমতো কাজ করতে পারে না। কারণ চ্যাপেরন হলো ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট। যেহেতু হিট স্ট্রেসের কারণে এন্ডোভেন্ট্রিকুলার রেটিকুলার লুমেনে ক্যালসিয়াম কমে গেছে, চ্যাপেরন ঠিকমতো আর কাজ করতে পারে না। তখন প্রোটিনগুলো কি হয়? মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়। এইভাবে জগা খিচুড়ি প্রোটিন তৈরি হয়। এখন মিসফোল্ডেড যখন প্রোটিন তৈরি হয়, এন্ডোভেন্ট্রিকুলার রেটিকুলাম তো আর বসে থাকে না, তখন সে চেষ্টা করে এখানে তার এই যে মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়েছে, এটাকে বোঝার জন্য তার 3টা সেন্সর তখন অ্যাক্টিভেটেড হয়, পার্ক, IRE1 অ্যান্ড ATF6। পার্ক কি করে? যে যেহেতু মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়েছে, আর নতুন করে প্রোটিন তৈরি করবে না, সে এই কাজটা করে। আর RE1 কি করে? সে কি করে? হ্যাঁ, মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়েছে, সমস্যা নাই, আরও বেশি পরিমাণে চ্যাপেরন প্রোডাকশন করো, যাতে এই মিসফোল্ডেড প্রোটিনগুলোকে ঠিক করে দিতে পারে। ATF6 কি করে? যে চ্যাপেরন জিনের এক্সপ্রেশনটা সে বাড়ায় দেয়, পাশাপাশি মিসফোল্ডেড প্রোটিন এন্ডোভেন্ট্রিকুলার রেটিকুলামের মধ্যে জমতেছে, এটা কিন্তু এন্ডোভেন্ট্রিকুলার রেটিকুলার স্ট্রেস, পাশাপাশি ক্যালসিয়ামটাও কমে যাচ্ছে। তো তাহলে কি করতে হবে? তার ক্যাপাসিটি বাড়াইতে হবে। তখন কি করে? লিপিড সিরিজটাকে সে বাড়ায় দেয়। এন্ডোভেন্ট্রিকুলার রেটিকুলামের মেমব্রেনগুলো কি? ফসফোলিপিড। তখন যখন লিপিড সিরিজ বাড়ায় দেবে, তখন মেমব্রেন সে বা ক্যাপাসিটি সে বাড়ানোর চেষ্টা করে। এদিকে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইরাট, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাসোসিয়েটেড ডিগ্রেডেশন। সে তখন কি করে? সে আরেকটা মেকানিজম সে অ্যাপ্লাই করে, এই যে মিসফোল্ডেড প্রোটিন সে তখন সেলের সাইটোপ্লাজমে নিয়ে যায়, তাকে ট্যাগ দেয় যে এটা নষ্ট প্রোটিন, ইউবিকুইটিন একটা ট্যাগ দেয়। এই ইউবিকুইটিন ট্যাগ দেওয়ার কারণে
সেলের সাইটোপ্লাজমে থাকে প্রোটিওসোম, সে কি করে এটাকে ডিস্ট্রয় করে আর ম্যাক্রোফেজ তাকে ক্লিয়ার করে। আর একটা কিছু করে সব কিছু যখন এভাবে সে চেষ্টা করে ট্যাকেল দেওয়ার, কিন্তু যদি এই স্টেজটা অনেক দিন অনেক সময় ধরে হয়, প্রলংড হয়, তখন কি হয়, তখন সে সিস্টিন ডিপেন্ডেন্ট অ্যাসপার্টেড স্পেসিফিক প্রোটিয়েস সে অ্যাক্টিভেট করে, তখন সে প্রোগ্রাম সেলদের দিকে তাকায়, আলটিমেটলি সে ক্যাসপাস 7-3 এইভাবে আলটিমেটলি সেলটাকে মেরে ফেলে, সেল ডেথ হয়। তাহলে আমরা শুরুতে যে বলছিলাম যে ক্যালসিয়ামের ইম্পর্টেন্স, ক্যালসিয়ামটা কিভাবে হিট স্ট্রেসে রোলগুলো প্লে করতেছে সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এরপরের লেকচারে আমরা বোঝার চেষ্টা করব হিট স্ট্রেসের সাথে আরও কি কি রিস্কগুলো জড়িত, তা পরবর্তী ভিডিওগুলোতে আশা করি ক্লিয়ার হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।